হ্যালো বাংলা যুব ম্যাথামেটিশিয়ানস। আজ আমরা করব ম্যাথামেটিক্সের কিছু অ্যাপটিটিউড কোয়েশ্চেন, যেখানে আমরা দেখব ট্রিগোনোমেট্রি, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড, ডিস্টেন্স, টাইম ইত্যাদি বিভিন্ন প্রকারের প্রশ্ন। সো প্রথমে আমরা দেখছি একটা ট্রিগোনোমেট্রির প্রশ্ন, যেখানে আমাদের একটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে আর সেখান থেকে আমাদের সেই এক্সপ্রেশনের ভ্যালুটা বের করতে হবে। ইন জেনারেল এইসব এক্সপ্রেশনের প্রুফের অঙ্ক আসে বোর্ড লেভেলে, কিন্তু এখানে আমাদের আরএইচএসটা দেওয়া নেই, আমাদের কাছে শুধু এলএইচএসটা দেওয়া আছে। আপনারা ভালো করে দেখতে পারেন কোয়েশ্চেনটা, শুধু ফাইন্ড বলে এক্সপ্রেশনটা দিয়েছে। তো এখানে আমাদের অ্যাপ্রোচটা থাকবে বেসিক। প্রথমে আমরা দেখবো যে সেক্স স্কোয়ার আর কোসেক স্কোয়ার আছে, তাই ওটাকে আমরা 1+tan স্কোয়ার আর 1+cot স্কোয়ার করে দিতেই পারি, কোনো অসুবিধা নেই। 1+tan স্কোয়ারটাকে সেক্স স্কোয়ার করে দিলাম, মানে যেরকম আসবে সেরকমভাবে আমরা নিজেদের রাস্তা বুঝে নেব, আলাদা কোনো প্রি প্ল্যান্ড মেথড নেই। তা সেরকমভাবে করে আমরা এখানে দেখছি tan স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 2tan cot চলে আসছে। তো এখান থেকে আমরা tan প্লাস cot হোল স্কোয়ার পেয়ে যাচ্ছি। তা tan প্লাস cot যত হোল স্কোয়ার আসবে স্কোয়ার রুটের মধ্যে ততই আমাদের বেনিফিট, কেটে যাবে। তো ওরমভাবে সলভ করতে 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 আমরা দেখলাম যে ফাইনালি tan স্কোয়ার থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা চলে এলো। tan স্কোয়ার থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা, এবার tan স্কোয়ার থিটা প্লাস 1টা হয়ে যাবে sec স্কোয়ার থিটা, তা sec/sin হোল স্কোয়ার। এটা তো হলো ফার্স্ট অ্যাপ্রোচ। এবার একটা সেকেন্ড অ্যাপ্রোচ আপনাদের দেখানো হোক। সেটা হচ্ছে কি, যে আমরা সব কিছুই সাইন কসে কনভার্ট করে নেবো। এভরিথিং যা যা রয়েছে, যা যা এক্সপ্রেশন রয়েছে সব কিছু সাইন কসে কনভার্ট করে দিলাম, এক্সেপ্ট ওই কট আর কোসেক, ওদেরকে বাদ দিয়ে, আর ট্যান, কট কোসেক আর ট্যান এইগুলোকে বাদ দিয়ে প্রথমে সব কটাকে সাইন কসে কনভার্ট করলাম। ফাইনালি গিয়ে দেখতে পাচ্ছি এটা আরও ক্রিস্প সলিউশন, যেখানে আমরা অনেক কিছুই আগে রিডিউস করে নিতে পারছি, করার পর লাস্টে ওই একই রেজাল্ট চলে আসছে, দ্যাট ইজ 1/sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, অর ইউ ক্যান সে sec স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। তাই দুটো সলিউশনই পসিবল, আর দুটোরই আনসার সেম আসছে, তার মানে আমাদের আনসার ঠিক হয়েছে। কাইন্ডলি ভিডিও পজ করে আর একবার দেখে নেবেন, যদি কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্টে জিজ্ঞেস করে নেবেন। পরের একটা সহজ প্রশ্ন আছে, যেখানে বলা হচ্ছে যে 51 ফ্যাক্টোরিয়ালে কটা জিরো থাকবে, অর ইউ ক্যান সে 1 × 2 × 3 × 4 ইন্টু করে 51 অবধি যদি আমি যাই প্রোডাক্ট করি, তাহলে এন্ডে কটা জিরো আসবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ ফাইভস কটা আছে, মানে টু বি মোর প্রিসাইজ 5-এর পাওয়ার কটা আছে। এবার 5-এর টেবিলে 5 থেকে 50 অবধি 10টা পাওয়ার আছে। এবার 25-এ গিয়ে 2টো পাওয়ার হচ্ছে, 50-তে গিয়েও 2টো হচ্ছে, তাই 10 + 2 12টা পাওয়ার হচ্ছে। তা 5-এর 12টা পাওয়ার হচ্ছে মানে 12টাই জিরো হবে। 12টা জিরো এখানে এই কারণে হচ্ছে যে 2-এর পাওয়ার্স কিন্তু কম্পারেটিভলি 5-এর থেকে অনেক বেশি আছে, তাহলে ম্যাক্সিমাম আমরা দেখব 5-এর কটা পাওয়ার আছে, তো সেই অনুযায়ী আমরা নাম্বার অফ জিরোসটা ডিসাইড করবো। সো এটা ইজি কোয়েশ্চেন। আফটার দ্যাট একটা অ্যাভারেজের প্রশ্ন আছে, আমি চাইবো এই কোয়েশ্চেনটা পজ করে আপনারা দেখুন। ফার্স্ট অফ অল, আমিও যখন ফার্স্ট টাইম এই সলিউশন করতে গেছিলাম আমারও কিছু প্রবলেম হয়েছিল, যেটা আমি পরে শেয়ার করব। এবার কোয়েশ্চেনটা ভালো করে পড়ুন, দেখুন কোয়েশ্চেনটা কী বলছে, কোয়েশ্চেনে কী চেয়েছে, টু বি মোর স্পেসিফিক কী চেয়েছে সেই পার্টটা আপনাদের ভালো করে দেখতে হবে আগে। তাহলে এবার আমি রিভিল করে দিই, কোয়েশ্চেনটা স্লাইটলি একটু ভুল আছে। সেটা হচ্ছে কি, যে এখানে 3 বলা আছে, উইচ ইজ অ্যাবসলিউটলি রং। কোয়েশ্চেনটা যেখান থেকে নেওয়া হয়েছিল সেখানে মিসপ্রিন্ট ছিল, আমিও এডিট করিনি, কারণ প্রথমে আমার সলিউশনটা ভুল হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও আমি ইচ্ছা করে রেখেছি যাতে চোখে পড়ে মানুষের। কারণ কি, যে এখানে বলেছে 54 নাম্বারস ইন টোটাল আছে, 25 নাম্বারসের অ্যাভারেজ বলা আছে, 23 নাম্বারসেরও অ্যাভারেজ বলা আছে, তাহলে অ্যাভারেজ অফ দ্য রিমেনিং 6 নাম্বারস হবে, কারণ 25 + 23 48 হচ্ছে, 48 + 6 54 হচ্ছে, বাট 3 তো হওয়ার কোনো চান্সই নেই, তাহলে ওখানে 6 হবে। তা ওটা আমি এখন এডিট করে দিই আপনাদের সামনে, যে এটা 6 হবে। তাহলে এখানে একটা ভালো আমরা অ্যাপ্রোচ দেখব, যেটাকে বলে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ, আপনি যে কোনো নামই দিতে পারেন। সেটা হচ্ছে কি, যে আমরা প্রথমে দেখছি 65.5 যেটা আছে ওটাকে স্ট্যান্ডার্ড অ্যাভারেজ ধরছি,
ওটাই হচ্ছে বেস লাইন, কারণ ওপর নিচে তো হতেই থাকে গ্রাফে, কিন্তু তার মিনটা একটা স্ট্রেট লাইন ফলো করে। তা ফার্স্ট 25 নাম্বারসে বলা হচ্ছে 54.5, সেটা ডেল্টা 1 কম আছে। সেকেন্ড স্লটে যেটা 23 নাম্বার আছে সেখানে 65.5-এর থেকে বেশি আছে ডেল্টা 2 পরিমাণে। তা ডেল্টা 2 হচ্ছে পজিটিভ ডেভিয়েশন আর ডেল্টা 1 হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। ডেভিয়েশন কার থেকে? মিন থেকে। মিন থেকে পজিটিভ ডেভিয়েশন হচ্ছে ডেল্টা 2 আর নেগেটিভ ডেভিয়েশন হচ্ছে ডেল্টা 1। তা করেসপন্ডিংলি এখানে ভ্যালুগুলো আমরা বসিয়ে দিচ্ছি। এবার আমরা সবসময় জানি যে অ্যাভারেজে সবগুলোকে নিয়ে চলতে হয়, সব নাম্বারসকে। তাহলে একটা নিয়ে চললে তো হবে না, আমাকে 25টা নাম্বার নিয়েই চলতে হবে। তাহলে 25 ইন্টু 65.5 মাইনাস 54.5, তাই ডেল্টা 1টা নেগেটিভ এলো। আর ডেল্টা 2 যেটা রয়েছে সেটা 78 মাইনাস 65.5, যেটা পজিটিভ এলো। এবার দেখা যাচ্ছে যে দুটোকে সাম করলে, অ্যালজেব্রিক সাম করা হলে চেঞ্জটা পজিটিভ হচ্ছে, মানে পজিটিভ ডেভিয়েশন হচ্ছে। তার মানে কি, আমাদের আনসারটা 65.5-এর থেকে বেশি আসার কথা, কিন্তু সেটা তো পসিবল না। 65.5ই হচ্ছে আমাদের অ্যাভারেজ। তাহলে কী হচ্ছে, রিমেনিং যে 6 নাম্বারসটা আছে, হোলসামলি অর কিউমুলেটিভলি আমরা রিমেনিং 6 নাম্বারস থেকে 12.5টাকে সাবট্র্যাক্ট করে দেবো। এবার যদি দেখতে যাই যে এক একটা নাম্বার থেকে কত সাবট্র্যাক্ট করবো, 12.5 ডিভাইড বাই 6 সাবট্র্যাক্ট করবো। পুরোটা থেকে 12.5 সাবট্র্যাক্ট করছি রিমেনিং 6 থেকে। এক একটা থেকে কত সাবট্র্যাক্ট করছি? 12.5 ডিভাইড বাই 6। তাহলে ওই জন্য এখানে লেখা হয়েছে দিস পার্ট ইজ টু বি ডিডাক্টেড ফ্রম রিমেনিং 6, সো দ্য অ্যাভারেজ অফ দ্য রিমেনিং 6 নাম্বারস ইজ 65.5 মাইনাস 12.5 বাই 6। তা 65.5 তো অ্যাভারেজ ছিলই, অ্যাভারেজটা তো থাকছে, তার থেকে আমরা ডিভিয়েশন থেকে 6 দিয়ে ভাগ করে ভ্যালুটা বের করে নিচ্ছি। এটা করে একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, যে আমাদের ওই পুরো জিনিসটা নিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। ফর এক্সাম্পল দেখুন 54 থেকে 65.5, এটা বিশাল বড় নাম্বার আসবে। 25 ইন্টু 54.5, এই ক্যালকুলেশনটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এই মেথডটা অ্যাপ্রোচটা কাজে লাগাচ্ছি, যেটা ক্যালকুলেশনটাকে একটু রিডিউস করবে, রাফ ওয়ার্কটা কমবে। আর আমাদের একটাই মোটো থাকে যে রাফ ওয়ার্কটা মিনিমাম থাকুক, যাতে কি হয় পেজটাও পরিষ্কার থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে, ভবিষ্যতে দেখলে যাতে মনে পড়ে আর দেখতে ইচ্ছা করে। কারণ অনেককে দেখেছি রাফ ওয়ার্ক এত বেশি বাড়িয়ে দেয় যে তার নেক্সট টাইম পেজটা ফলো করতেই বাজে লাগে। ঠিক আছে, এবার পরের কোয়েশ্চেন আমরা যাই, যেটা হচ্ছে একটা স্পিড ডিস্টেন্স টাইমের অঙ্ক, স্পেশালি বোটস অ্যান্ড স্ট্রিমের অঙ্ক, যেটা আপনি কোয়েশ্চেনটা দেখলেই বুঝতে পারবেন। ইটস এ ভেরি ইজি কোয়েশ্চেন, যেটা মৌখিক সলভ হয়ে যাবে। স্পিড অফ দ্য বোট এখানে বলে দিয়েছে 9 কিলোমিটার্স পার আওয়ার, স্পিড অফ দ্য কারেন্ট হচ্ছে 2.5। এবার এটা আপস্ট্রিমে যাচ্ছে, তাহলে কি বিয়োগ হবে? বিয়োগ হয়ে 6.5 কিলোমিটার হচ্ছে। তাহলে টাইম কি করে বের করব? ডিস্টেন্স বাই স্পিড 9.1 বাই 6.5, যেটা হচ্ছে কিনা 1.4 আওয়ার্স। এটা খুব সিম্পল প্রবলেম। তারপরে একটা কোয়েশ্চেন দেখুন টাইম অ্যান্ড ওয়ার্কের, যেখানে বলা হচ্ছে WX দুজন মিলে একটা কাজ কমপ্লিট করছে, সেটা হচ্ছে W কমপ্লিট করছে 25 ডেজে অ্যান্ড এক্স কমপ্লিট করছে 75 ডেজে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু W কিছুদিন বাদে ছেড়ে চলে যায়, তাই এক্সকে পুরো কাজটা 15 দিনে কমপ্লিট করতে হয়। তো কতদিন পর শুরুর থেকে W কাজ ছেড়ে চলে গেছে, মানে এখানে এটাই বলতে হবে যে W কতদিন কাজ করেছে। তো এটার অ্যাপ্রোচটা নেওয়ার জন্য আমাদের ওই এলসিএম মেথড, যেটা আমরা জানি টাইম অ্যান্ড ওয়ার্কের জন্য, যে এটা হচ্ছে নাম্বার অফ ডেজ ওয়ার্কড অ্যালোন বাই W, আর এটা হচ্ছে এক্স। 75 দিনে পুরো কাজটা কমপ্লিট করতে পারে একা যদি কাজ করে, আর W 25 ডেজে পুরো কাজটা কমপ্লিট করবে একা যদি কাজটা করে। তাহলে টোটাল ওয়ার্কটা এলসিএম নিয়ে 75, এফিসিয়েন্সি 3 আর 1। আর একবার বলে রাখি, এফিসিয়েন্সি হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, মানে একদিনের কাজ কত হচ্ছে সেটাকে আমরা এফিসিয়েন্সি দিয়ে ডিনোট করি। তাহলে এবার আমরা ধরে নিচ্ছি যে বোথ অফ দেম ওয়ার্ক ফর ডি ডেজ। ডি হচ্ছে একটা ভেরিয়েবল, তার মানে W আর এক্স একসাথে D দিন ধরে কাজ করেছে। তাহলে এবার আমরা এফিসিয়েন্সি দিয়ে ডিকে মাল্টিপ্লাই করে দেবো, যেহেতু প্রথম D ডেজ ওরা একসাথে কাজ করেছে, তাই 3 + 1 দুজনে কম্বাইন্ড এফিসিয়েন্সি 4 হচ্ছে, ইন্টু D হচ্ছে। তারপর কি হচ্ছে 1 ইন্টু 15। 1 কেন? কারণ এক্স এখানে একা কাজ করেছে, W নেই, তাই জন্য 1। আর 15 ডেজ ধরে রিমেনিং, মানে বলাই আছে 15 ডেজ রিমেনিং ওয়ার্ক কমপ্লিট হয়েছে, ইকুয়াল টু 75। ইকুয়েশন সলভ করছি, ডি এর ভ্যালু 15, তার মানে 15 ডেজ অবধি W কাজ করেছে, তারপর সে ছেড়ে চলে গেছে। পরেরটা একটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, এই কোয়েশ্চেনটা আপনি একটু দেখে নিন, কারণ এটা স্লাইটলি চ্যালেঞ্জিং। যে কোয়েশ্চেনগুলো একটু চ্যালেঞ্জিং মনে হবে সেই কোয়েশ্চেনগুলোকে আমি আপনাদের রেকমেন্ড করবো একবার পজ করে ভিডিওটা কোয়েশ্চেনগুলোকে নিজে সলভ করুন।
তারপর সলিউশনটা দেখুন, কারণ আমাদের ব্রেনের কগনিটিভ, লজিক্যাল, অ্যানালিটিক্যাল যাই বলুন না কেন, ওই অ্যাবিলিটিগুলো তখনই ট্রিগার হয় যখন আমরা নিজেরা করি। যখন কিছু দেখি ওটা প্যাসিভ লার্নিং হয়, অ্যাক্টিভ হয় না। তাই আমরা রেকমেন্ড করি ম্যাথস করার সময় অ্যাক্টিভ লার্নিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। তাতে যদি টাইম বেশি লাগে তো লাগুক, কী আছে, আপনি তো অ্যাটলিস্ট নতুন জিনিস শিখবেন না। তো হোপফুলি দেখা হয়ে গেছে কোয়েশ্চেনটা। তো এখানে বলা হচ্ছে পি ক্যান ফিনিশ আ ওয়ার্ক ইন 18 days. When he had worked for 8 days, Q joined him. If both of them together completed the remaining work in 13 days, then in how many days Q alone finished 66 2/3% of the same work? এবার দেখো এখানে কমপ্লিট ওয়ার্ক কিন্তু বলেনি, 66 2/3% মানে 2/3 ওয়ার্ক ফিনিশ করতে কিউ এর কতদিন টাইম লেগেছে, % অফ দ্য সেম ওয়ার্ক। এবার আপনাদের আগে থেকেই বলে রাখি কি পার্সেন্টেজ ফ্র্যাকশন কনভার্সন ইজ ভেরি ইম্পর্টেন্ট। 66 2/3%-এর ভ্যালু হচ্ছে 2/3, মানে 2/3 ওয়ার্ক যদি কমপ্লিট করতে হতো 1 লাখ কিউকে, তাহলে সে কতদিনে কমপ্লিট করতো। এবার পি আর কিউ এর আমরা এফিসিয়েন্সিজ XY ধরেছি, যেটা অ্যাবসলিউটলি অপশনাল, কারণ আপনারা ওটা পি কিউ ধরেও করতে পারেন। তাহলে এবার দেখুন যে এখানে প্রথমে বলা হয়েছিল যে পি এক্স ডেজে, মানে সরি পি 18 ডেজে কাজটা কমপ্লিট করছে, আর পি আর এফিসিয়েন্সি হচ্ছে এক্স। এবার পি 8 ডেজ কাজ করেছে, তাই জন্য 8x হচ্ছে। আর কিউ যখন জয়েন করলো উইথ ওয়াই এফিসিয়েন্সি 13/5 ডেজে কাজটা শেষ হয়ে গেল, তাই জন্য 13/5 ডেজের সাথে কম্বাইন্ড এফিসিয়েন্সিটা মাল্টিপ্লাই হচ্ছে। তারপরে এবার আমরা ইকুয়েশন সলভ করে দেখলাম যে ওটা x/y = 13:37 আসছে। জানি প্রাইম নাম্বারস, বাট কিছু করার নেই, যেরকম আসছে সেরকমভাবেই আমাদের এগোতে হবে। তাহলে এক্স আর ওয়াই এর যে রেশিও ভ্যালুস পেয়ে গেলাম, আমরা ওয়ার্কটা বের করে নিতে পারবো। চাইলে এটাই বসাই কিংবা এটাই বসাই, ব্যাপারটা একই হবে, ইকুয়েশন দুটো সাইডই ইকুয়াল। তাই জন্য যেটা সিম্পলার এক্সপ্রেশন আছে সেখানেই আমরা এক্সের ভ্যালুটা সাবস্টিটিউট করলাম, মানে এই 13টা এখানে প্লাগ ইন করলাম। তাহলে করলে 13 × 18 হয়ে গেল, যেটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। 2/3 অফ দ্য টোটাল ওয়ার্ক হলো ডিভাইডেড বাই 37 কেন, কারণ কিউ এর এফিসিয়েন্সি হচ্ছে 37, আর এখানে 2/3 হচ্ছে 66 2/3%-এর জন্য। তাহলে এবার ক্যান্সেল করে ভ্যালুস এনে আমরা দেখছি যেটা হচ্ছে 48/37 ডেজ। অনেক সময় এক্সামে এরকম টাইপেরও আনসার্স দেখা যায় যেটা স্লাইটলি কনফিউজ করে দেয়, কারণ আমরা সবসময় হোল নাম্বারস দেখে অভ্যস্ত থাকি এই সব কোয়েশ্চেন্সে, কিন্তু ফ্র্যাকশনাল ডেজও থাকতে পারে, যদিও প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এর নেই বললেই চলে। তাহলে পরের কোয়েশ্চেনটা একটা সার্কেলের জিওমেট্রির কোয়েশ্চেন, সেটা হচ্ছে এরিয়া অফ দ্য সেক্টর অফ আ সার্কেল অফ রেডিয়াস 12 সেন্টিমিটার বলা আছে, সেটা হচ্ছে 32 পাই সেন্টিমিটার স্কোয়ার, পাইতেই দিয়েছে। আর লেন্থ অফ দ্য করেসপন্ডিং আর্ক অফ দ্য সেক্টর বের করতে হবে, মানে এই যে সেক্টরটা রয়েছে এই সেক্টরের এরিয়াটা বলা আছে, দ্যাট ইজ 32 পাই। তাহলে এই যে আর্কটা তৈরি হচ্ছে সেই আর্কটার লেন্থ কত হবে সেটা ফাইন্ড করতে হবে। তাহলে আমরা যদি এই অ্যাঙ্গেল থিটাটা ফাইন্ড করে নিই, তাহলে এই সার্কামফারেন্স দিয়ে আমরা আর্কের ভ্যালুটা পেয়ে যাবো। তা প্রথমে এরিয়া দিয়ে লিঙ্ক করব থিটাকে, তা থিটা দিয়ে লিঙ্ক করব লেন্থ অফ আর্ককে, দেখা যাক। তাহলে 144 পাই = 360 ডিগ্রি। এটা কী করে হলো, কারণ আমরা জানি যে একটা কমপ্লিট সার্কেলের এরিয়া হচ্ছে কি πr², তা পাই হচ্ছে আর এর ভ্যালু 12 আছে, তাহলে 144 পাই হলো। তো 144 পাইয়ের করেসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। তাহলে সেখান থেকে ইউনিটরি মেথড অ্যাপ্লাই করে 32 পাইয়ের ভ্যালু আসছে 80 ডিগ্রি। তা আমরা জানতে পারলাম যে 80 ডিগ্রি হচ্ছে থিটার ভ্যালু। তাহলে 360 ডিগ্রি যদি হয় তাহলে সার্কামফারেন্স হচ্ছে 2πr, দ্যাট ইজ 2 পাই × 12, 24 পাই। এবার 80 ডিগ্রির জন্য কত হবে, 16 পাই/3, যেটাই হচ্ছে কিনা এর আনসার, লেন্থ অফ দ্য আর্ক। তো এখান থেকে আমরা কি দেখলাম যে সিম্পল ইউনিটরি মেথড যদি দুবার অ্যাপ্লাই করি অ্যাঙ্গেলটা ফাইন্ড করে, তাহলে আমরা লেন্থ অফ দ্য আর্ক বের করে নিতে পারবো যদি এরিয়া দেওয়া থাকে। খুবই প্র্যাকটিক্যাল অঙ্ক, আর অনেক জায়গায় এই প্রশ্নটা আসে, কাইন্ডলি নোট করে রাখবেন। পরের কোয়েশ্চেনটা দেখুন HCF LCM এর অঙ্ক, যেখানে বলা হচ্ছে x + y = 140, তো ফাইন্ড দ্য স্মলার নাম্বার ইফ LCM = 240 অ্যান্ড HCF = 20। তো একটা কমন থিওরাম আছে HCF LCM এর, যে এক্স আর ওয়াই এর প্রোডাক্ট করো দুটো নাম্বার, তাহলে আমরা তাদের ভ্যালুটা হয় HCF × LCM। তো এখান থেকে আমরা কি দেখছি যে এক্স আর ওয়াই এর জায়গায় 140 - x পুট করছি, করে
এলসিএম আর এইচসিএফ এর মাল্টিপ্লিকেশন করছি, যেটা হচ্ছে 4800। এবার কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে আমরা দুটো রুটস পাচ্ছি 80 আর 60। এবার আমাদের তো বলেছে স্মলার নাম্বার, তাহলে আমরা এখান থেকে 60টাকে আনসার করছি। এবার অনেকেই হয়তো এই মেথডটা দেখে একটু অবাক হতে পারে যে এটা নর্মাল কোয়াড্রেটিক তো সলভ হচ্ছে না। দেখুন এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 140x প্লাস 4800। এবার আপনারা বলবেন যে এটা এরমভাবে করার কী প্রয়োজন ছিল, কারণ আমরা দেখেই বুঝতে পারছি 60 আর 80 দুটো রুটস হবে, এখান থেকে দুটো ফ্যাক্টর হবে, যেটাকে যদি -60 -80 করে -140 হবে আর সাইনটা প্লাস হবে। কিন্তু এই মেথডটা দেখানোর জন্যই আমি এটাকে এরমভাবে করেছি। সেটা হচ্ছে কি অনেক সময় হয় কি এটা ফ্যাক্টর আউট করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, আমরা বুঝতে পারি না কী কী ফ্যাক্টরস নেবো। ইন দ্যাট কেস আমরা কী করি, একটা মিন মানে অ্যাভারেজ মানে হচ্ছে সাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। এবার কটা রুটস আছে, দুটো রুটস আছে, তাই জন্য বাই 2 হচ্ছে। এবার সাম অফ রুটসের ভ্যালুটা কী হয়, -b/a, এখানে এর ভ্যালু 1 আছে, তো -b/a 140 হচ্ছে, বাই 2 করে 70 এসে যাচ্ছে। এবার যখনই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা দেখি, তা ওর একটা প্যারাবোলিক গ্রাফ হয়। তা প্যারাবোলা আপনারা জানেন যে ইটস লুক সামথিং লাইক দিস। তাহলে এখানে দুটো পয়েন্টে ওরা x=0 হয়, আর এটাই হচ্ছে জিরোস অফ কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আমরা মিন বলতে গেলে এই ভ্যালুটাকে ফাইন্ড করে নিচ্ছি। তা এইখান থেকে এই পয়েন্টের যা ডিস্টেন্স, এখান থেকে এই পয়েন্টের সেম ডিস্টেন্স হচ্ছে, এবার ওটাকেই আমরা সি ধরে নিচ্ছি। এই দুটোকে সি ধরা হচ্ছে, দ্য ডিস্টেন্স ফ্রম দ্য মিন, আর ইউ ক্যান সে দ্য ডিভিয়েশন থেকে সি ধরা হচ্ছে। তাই জন্য এখানে দেখুন 70 প্লাস সি, 70 মাইনাস সি, যেটা হচ্ছে প্রোডাক্টস অফ দ্য রুটস, উইচ ইজ ইকুয়ালস টু c/a। তা সি এর ভ্যালু তো আপনারা দেখেইছেন 4800, তো এখানে 4800/1, তাহলে এখানে 4900 মাইনাস সি স্কোয়ার, তো সি এর ভ্যালু 10 এলো। তো সি এর ভ্যালু 10 আসতেই ওটা আমরা এখানে বসিয়ে দেবো। বসানোর পরই আমরা দেখবো যে আলফার ভ্যালু হয়ে গেল 80 আর বিটার ভ্যালু হয়ে গেল 60। তাহলে এখানে স্মলার নাম্বার চেয়েছি, তাই 60। তো অনেক কেসে আমরা দেখতে পারি যেখানে ফ্যাক্টর আউট করা ডিফিকাল্ট হয়ে যায়, সি এর ভ্যালুটা বের করে নিলে আমরা ইজিলি প্লাস মাইনাস করে এম এর সাথে রুটস ফাইন্ড করতে পারি। আচ্ছা, পরেরটা একটা অ্যালিগেশনের অঙ্ক, যেখানে আমরা দেখছি যে দু রকমের সুগারকে মিক্স করা হচ্ছে, করে সেটা 15% প্রফিটে সেল করা হচ্ছে অ্যাট ₹55.20। তাহলে আমাদের সিপি অফ দ্য মিক্সচার ফাইন্ড করতে হবে। তাহলে আপনারা প্রথমে একটু ট্রাই আউট করুন অঙ্কটা। হিন্টটা তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, কি সিপিবি 100। এই কোয়েশ্চেনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে কোন রেশিওতে দুটো সুগারকে মিক্স করা হচ্ছে, আর একটা হচ্ছে সিপি। তাহলে প্রথমে আমরা দেখছি যে সিপিটাকে আমরা যদি 100 ধরে নিই, তাহলে 15% প্রফিট হচ্ছে, মানে 115 ভ্যালু দেওয়া আছে 55.20, তাহলে 100 ভ্যালু হয়ে যাচ্ছে 48। ইউনিটারি মেথড অ্যাপ্লাই করে 100 ভ্যালু 48 পাচ্ছি, মানে সিপি = 48 পার কেজি। এবার অ্যালিগেশন যদি ইউজ করি, এক ধারে 45 পার কেজি, এক ধারে 52 পার কেজি। এবার দুজনের মিন হচ্ছে 48 পার কেজি, তাই এই দুটোকে সাবট্র্যাক্ট করলে 3 হচ্ছে, এই দুটোকে সাবট্র্যাক্ট করলে 4 হচ্ছে। 4:3 মিক্স করো, তো 48 পার কেজিতে তুমি কিনতে পারবে ওভারঅল। এটার মানে ওটাই দাঁড়াচ্ছে যে আমরা 45 পার কেজি চাল আর 52 পার কেজি চাল 4:3 রেশিওতে যদি মিক্স করি, তাহলে ওভারঅল প্রাইসিংটা 48 পার কেজি পড়বে। তারপর সেটাকে আমরা 15% বাড়িয়ে যখন প্রফিটে বিক্রি করব, সেটার ভ্যালু হয়ে যাবে 55.20 পার কেজি। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা একটা এজের অঙ্ক, যেখানে বলা আছে রেমু ওয়াজ বর্ন ওয়েন হার মাদার ওয়াজ 30 years old। তাহলে এখান থেকে ওদের ডিফারেন্স অফ এজ 30 years বলা হচ্ছে। সো হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ রেমু ইফ 5 years ago হার মাদার্স এজ ওয়াজ 4 times দ্যাট অফ রেমু। মানে 5 বছর আগে রেমুর মায়ের যা বয়স ছিল সেটা তার 4 গুণ রেমুর বয়সের থেকে। মানে এখানে রেমুর বয়সও 5 বছর কমানো হবে, মাদার্স এজও 5 বছর কমানো হবে। তা প্রথম মেথডটা আমরা দেখব ইকুয়েশন মেথড, যেখানে বলা আছে মাদার্স এজ 5 years ago = 4 × রেমু -5। তো মাদার -5 = 4 × রেমু -5। তো ডিফারেন্স অফ এজ বলা আছে মাদার মাইনাস রেমু = 30। দুটো ইকুয়েশনটাকে আমরা সাবট্র্যাক্ট করছি, সাবট্র্যাক্ট করে দেখতে পাচ্ছি রেমুর বয়স 15 years আসছে। এটা হলো ফার্স্ট অ্যাপ্রোচ। এবার আপনারা যদি ইকুয়েশন ফ্রেম না করতে চান, রেশিও দিয়েও সলভ করতে পারেন। তাহলে আমরা প্রথমে ডিফারেন্সটা রেখে দিচ্ছি, যে 30। তাহলে মাদার আর রেমুর এজ 5 years ago, রেশিওটা হচ্ছে 4:1, ডিফারেন্স 3। তা 3 এর ভ্যালু 30 years বলা আছে, তো 1 এর ভ্যালু 10 years।
তাহলে রেমুর 5 বছর আগে বয়স কত ছিল? 10 ইয়ার্স। তাহলে 5 বছর বয়স কত হলো? 10 + 5 15 ইয়ার্স। দুটো অ্যাপ্রোচই ইকুয়ালি ইজি, কারণ এজের প্রবলেম দেখে থাকি খুবই ইজি হয় সলভ করা। এর চেয়ে আরও কমপ্লেক্স প্রবলেম থাকলে আমাদের একটু টাইম লাগে, বাট বেসিক প্রবলেম থাকলে আমাদের তাড়াতাড়ি সলভ হয়ে যায়, আর রেশিও দিয়ে করাটাই প্রেফারেবল। আচ্ছা, পরেরটা একটা ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্ক, যেটা স্লাইটলি একটু ট্রিকি আছে, কারণ এখানে বলা হচ্ছে যে এক্সপেন্ডিচারটা 70% অফ দ্য ইনকাম হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারি যে সেভিংটা 30% হচ্ছে। আচ্ছা, আর কি বলা যায়? ইফ দ্য ইনকাম ইজ ইনক্রিজ বাই 20%, এবার ইনকামটায় 20% বাড়ানো হচ্ছে, আর নতুন সেভিং যেটা হচ্ছে সেটা 2.5 টাইমস এস প্রিভিয়াস সেভিং হচ্ছে। তার মানে কি সেভিংয়ের পরিমাণটা অনেকটাই বাড়ছে, 250% বেড়ে যাচ্ছে। দেখুন, এই 2.5 মানে 250%, কিন্তু ইনকাম জাস্ট 20% ইনক্রিজ হচ্ছে, বাট সেভিং 250 টাইমস হয়ে যাচ্ছে। তাহলে নিউ এক্সপেন্ডিচার ইজ হাউ মাচ পার্সেন্ট মোর দ্যান দ্য প্রেজেন্ট এক্সপেন্ডিচার। তাহলে আমাদের এখানে তিনটেরই ভ্যালু দরকার। এবার আমি রেকমেন্ড করবো যে আপনারা একবার একটু এটা নিজে থেকে করে ট্রাই করে দেখুন, ভিডিওটাকে পজ করে, তারপর সলিউশনটা দেখুন। ওকে, তাহলে এক্সপেন্ডিচার আর ইনকামের রেশিওটা হলো 7:10। তাই তিনটাকে যদি একসাথে ঢাকি তাহলে এক্সপেন্ডিচার ইনকাম সেভিংসের রেশিও 7:10:3। এবার ইনকামকে 20% বাড়ানো হচ্ছে, যেটার ভ্যালু হয়ে যাচ্ছে 120% অফ 10। সেভিংসকে 2.5 টাইমস করা হচ্ছে, যেটা হয়ে যাচ্ছে 7.5। এবার এখানে আমরা সলভ করে 8:5 পাচ্ছি, যদিও এটা আমাদের খুব একটা প্রয়োজন নেই, কারণ আমরা পরে দেখতে পাবো যে এটা নিয়ে আমাদের কোনো কাজ হবে না, কারণ আমাদের তো কম্পেয়ার করতে হবে না ওল্ডের সাথে নিউটা। তাহলে আমাদের সিম্পলেস্ট হোল নাম্বার রেশিওয়ে না নিয়ে গিয়ে আমাদের অ্যাজ ইট ইজ রাখলেই জিনিসটা বেটার হয়, তবে আমরা ইনিশিয়ালের সাথে কম্পেয়ার করতে পারবো। তাহলে ইনিশিয়াল ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি এখানে 10x 7x 3x আছে। এক্সটা আমি লিখিনি, বাট স্টিল ওটা আমরা ধরে নিচ্ছি ইউনিটস রয়েছে, 10 ইউনিটস 7 ইউনিটস আর 3 ইউনিট সেম স্কেলে। তাহলে নিউ ভ্যালুস যখন আসছে 10 ইউনিটসকে 20% বাড়িয়ে যদি লিখি ওটা 12 ইউনিটস হচ্ছে। আর সেভিংসটা যদি দেখি 3 × 2.5 যদি করে দিই তাহলে 7.5 হচ্ছে। এবার এই দুটোকে সাবট্র্যাক্ট করা হচ্ছে, তাহলে 4.5 পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের নিউ এক্সপেন্ডিচার আর ওল্ড এক্সপেন্ডিচারকে কম্পেয়ার করতে হবে। তাহলে এবার দেখুন এর ডিফারেন্সটা কত হচ্ছে, 7 আর 4.5-এ 2.5 ডিফারেন্স হচ্ছে। তা 2.5 ডিভাইডেড বাই 7 মানে কি কনসিডারেবলি 5/7% এক্সপেন্ডিচারকে কমানো হয়েছে। পরেরটা একটা সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক, এটাও ভালো অঙ্ক। আপনারা একবার ভিডিওটা পজ করে এটা দেখুন কি আনসার বেরোয়, তারপর ভেরিফাই করে নিন। কোয়েশ্চেনটা খুব ভালো করে রিড করুন, কারণ এখানে যেটা বলা হচ্ছে যে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিসকাউন্টস গিভেন বাই দ্য টু শপকিপার্স ইন পার্সেন্টেজ। ওকে, তাহলে এখানে দেখুন ডিফারেন্সটা চেয়েছে, তা শপকিপার 1 আর শপকিপার 2। শপকিপার 1 একটাই ডিসকাউন্ট দিয়েছে, দ্যাট ইজ 25%, আর শপকিপার 2 তিনটে ডিসকাউন্ট দিচ্ছে, 5%, 12% আর 10%। তো এখানে সাকসেসিভ চেঞ্জের ফর্মুলা ইউজ করে আমরা দেখছি যে এমপি যদি 2500 হয় ইন দিস কেস, তাহলে ওটার এসপি হচ্ছে 1875, আর এখানে এমপি যদি 2500 হয় তাহলে ওর এসপি হচ্ছে 1881। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কি ফার্স্ট কেসে ডিসকাউন্ট হচ্ছে 625 আর সেকেন্ড কেসে ডিসকাউন্ট হচ্ছে 619। তাহলে দুটো ডিসকাউন্টের যদি পার্সেন্টেজ ভ্যালু আমরা বের করি তাহলে ফার্স্ট কেসে দেখা যাচ্ছে 25%, সেকেন্ড কেসে দেখা যাচ্ছে 24.76%। তাহলে আমাদের কি পার্সেন্টেজ ডিসকাউন্টসের ডিফারেন্স চাই, তাহলে দুটোকে সাবট্রাক্ট করে 0.24%। পরের অঙ্কটা দেখুন, একটা সার্কেলের অঙ্ক, যেখানে বলা হচ্ছে যে দুটো সার্কেল ইন্টারসেক্ট করছে অফ সেম রেডিয়াস, আর তাদের যে কমন কর্ড তার ভ্যালু হচ্ছে 10√3। তাহলে রেডিয়াস অফ ইচ সার্কেল কত হবে? তাহলে এখান থেকে একটা কনসেপ্ট আমরা ইউজ করতে পারি যে একটা পারপেন্ডিকুলার জয়নিং দ্য সেন্টার্স অফ দ্য কর্ড বাইসেক্স দ্য কর্ড, অর ইউ ক্যান সে দ্য কর্ড বাইসেক্স দ্য পারপেন্ডিকুলার জয়নিং দ্য সেন্টার। মানে সেন্টার জয়েন করছে এমন একটা পারপেন্ডিকুলার যেটা কর্ডকে বাইসেক্ট করে, আবার কর্ডও সেই পারপেন্ডিকুলার থেকে বাইসেক্ট করছে। তাহলে এখানে আমরা এই ছোট্ট জিনিসটাকে, ট্রায়াঙ্গেলটাকে এখানে ইলাবোরেট করে লিখেছি, যেখানে এই যে পার্টটা হচ্ছে আর, দিস ইজ আর রেডিয়াস,
এই যে স্মল পার্টটা সেটা হচ্ছে r/2। কেন? কারণ এই যে এখান থেকে নিয়ে এখানে অবধি পুরোটাই তো r ডিস্টেন্স, কারণ এটাই হচ্ছে পারপেন্ডিকুলার, অর ইউ ক্যান সে এটাই হচ্ছে রেডিয়াস। তো এটাকে ইকুয়ালি ডিভাইড করা হচ্ছে, মানে এটার ভ্যালু হচ্ছে r/2। আর এই যে কর্ডটা দেখছি, কর্ডের ভ্যালু হচ্ছে 10√3, তো ওটাকে বাইসেক্ট করছে রেডিয়াসটা, তাহলে এটার ভ্যালু হয়ে যাচ্ছে 5√3। তাহলে এখানে আমরা ভ্যালুস পাইথাগোরাস থিওরেম ইউজ করছি, করে আর এর ভ্যালু চলে আসছে 10 সেন্টিমিটার। একটা ট্রেনের অঙ্ক আছে যেখানে বলা হচ্ছে ট্রেন রানিং অ্যাট আ স্পিড অফ 40 কিলোমিটার্স পার আওয়ার টেক্স 1.5 hour more to reach the place than another train running at 60 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই ইচ ট্রেন? তাহলে এখানে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট আছে, এটা আমাদের মেনে চলতে হবে যে ডিস্টেন্স ট্রাভেল ইজ কনস্ট্যান্ট। সো ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে স্পিড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। স্পিড যদি ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম হয় তাহলে স্পিডের রেশিও এখানে দেখুন 2:3 আসছে, টাইমের রেশিও উল্টে যাবে, 3:2 হয়ে যাবে। তাহলে এখানে 1-এর ভ্যালুটা হয়ে যাচ্ছে কত? 1.5 আওয়ার্স। 3-এর ভ্যালু হচ্ছে 4.5 আওয়ার্স। তাহলে ডিস্টেন্স ট্রাভেল কত হচ্ছে? 40 × 4.5, দ্যাট ইজ 180। আমরা এখান থেকেও বের করতে পারি 1-এর ভ্যালু যদি 1.5 হয়, 2-এর ভ্যালু 3 হচ্ছে, তা 3 × 60 করলে 180। ডিস্টেন্স কনস্ট্যান্ট, যে কোনো একটা দিয়ে বের করলেই হবে। আচ্ছা, এবার চলে আসি একটা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক, যেখানে বলা হচ্ছে সেলিং প্রাইস অফ দ্য ফার্স্ট আর্টিকেল ইজ ইকুয়ালস টু দ্য সেলিং প্রাইস অফ দ্য সেকেন্ড আর্টিকেল। মানে একই দামে বেচা হচ্ছে। প্রথম আর্টিকেলটা 20% প্রফিটে কেনা, প্রথম আর্টিকেলটা 20% প্রফিটে বেচা হয়েছে, ওয়ারাস সেকেন্ড আর্টিকেলটা 20% লসে বেচা হয়েছে। তাহলে ওভারঅল লস পার্সেন্টেজ কত হচ্ছে? তো এটাও খুব কমন প্রফিট অ্যান্ড লসের কোয়েশ্চেন, আপনারা রেজাল্ট অনেকেই মুখস্থ জানেন, যেটার ভ্যালু সবসময় কত হয়? জেনারেলি 4% হয়। তাহলে দেখুন এখানে ফার্স্ট আর্টিকেলটা 5:6, সিপি যদি 5 হয়, এসপি 6 হচ্ছে, সেকেন্ড আর্টিকেলটা 5:4 হচ্ছে। এবার ধরে নিন যে আমাদের এসপিটাকে তো ব্যালেন্স করতে হবে, তাহলে 6কে আর 4-এর এলসিএম নিতে হবে। তো এই দুটোকে এলসিএম নিলে 12 আসে, সেটা 6 × 2 হবে আর 4 × 3 হবে। পুরো রেশিওটাকেই 3 আর 2 দিয়ে সাইমালটেনিয়াসলি মাল্টিপ্লাই করতে হবে, করলে দেখা যাবে যে কি প্রথম আর্টিকেলটা 10 টাকায় কেনা হলে 12 টাকায় বিক্রি হচ্ছে, সেকেন্ড আর্টিকেলটা 15 টাকায় কেনা হলে 12 টাকায় বিক্রি হচ্ছে। প্রথমটায় লস প্রফিট হচ্ছে, সেকেন্ডটায় লস হচ্ছে। তাই টোটাল সিপি হচ্ছে 25, টোটাল এসপি হচ্ছে 24, তার লস হচ্ছে 1, তার লস পার্সেন্ট হচ্ছে 4%। পরেরটা একটা পাইথাগোরাস থিওরেমের অঙ্ক, যেটা আমরা পাইথাগোরিয়ান ট্রিপলেটস দিয়ে সলভ করেছি। জেনারেলি পাইথাগোরাস থিওরেম তো সবাই পারবে, ক্লাস 9 স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এটা, কিন্তু ট্রিপলেটস দিয়ে সলভ করাটা স্লাইটলি ডিফারেন্ট, যে সিবিএসসিতে মোস্ট প্রবলি বেশিটাই ফলো করা হয়। এবার এখানে দেখুন ল্যাডার ইজ স্ট্যান্ডিং অন আ ওয়াল সাচ দ্যাট দ্য ডিস্টেন্স অফ ইটস ফুট ফ্রম দ্য ওয়াল ইজ 2.5 মিটার অ্যান্ড দ্য টপ রিচেস দ্য বেস অফ দ্য উইন্ডো অ্যাট আ হাইট অফ 6 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ল্যাডার। তাহলে এখানে পিবিএইচ যদি দেখি, এটা হচ্ছে লেন্থ অফ দ্য ল্যাডার, এটা হচ্ছে হাইট অফ দ্য উইন্ডো, আর এটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য ফুট অফ দ্য ল্যাডার অ্যান্ড দ্য বেস অফ দ্য বিল্ডিং। তাহলে এখানে 6, 2.5 আর এখানে এইচ রয়েছে। তাহলে 6কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করা 12 পাওয়া যায়, 2.5কে 2 দিয়ে করলে 5 পাওয়া যায়। তাই যেই 12 আর 5 চলে আসছে, আমরা জানি 5, 12, 13 একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট। যদিও লেখাটা একটুখানি অন্যভাবে হয়েছে, 12, 5 লেখা হয়েছে, এটা 5, 12 লিখলে আর একটু ক্লিয়ার থাকতো। তাহলে 5, 12, 13 একটা ট্রিপলেট। তাহলে 6 হচ্ছে 12-এর হাফ, 2.5 হচ্ছে 5-এর হাফ, তাই 13-এর হাফ হচ্ছে 6.5। তাহলে আনসারটা হয়ে যাচ্ছে 6.5। লেন্থ অফ দ্য ল্যাডার হবে 6.5। পরেরটা একটা পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক, যেখানে বলা হচ্ছে যে একটা ট্যাঙ্কার আছে যেটা ফিল করছে দুটো পাইপস। একটা পাইপ এ 60 মিনিটসে ফিল করছে আর একটা পাইপ বি 40 মিনিটসে ফিল করছে। তো হাউ মেনি মিনিটস উইল ইট টেক টু ফিল দ্য ট্যাঙ্কার ফ্রম এমটি স্টেট ইফ বি ইজ ইউজড ফর হাফ অফ দ্য টাইম অ্যান্ড এ অ্যান্ড বি ইজ ইউজড টুগেদার ফর দ্য আদার হাফ। মানে ফার্স্ট হাফটা জাস্ট বি একা ফিল করবে, সেকেন্ড হাফে এ আর বি কম্বাইন এফিসিয়েন্সি দিয়ে ওটা ফিল করছে। তাহলে এখানে টোটাল ক্যাপাসিটিটা 120 নেওয়া হচ্ছে, এলসিএম মেথড যেটা আমরা আগেও দেখেছি, যেখানে এফিসিয়েন্সিজ অফ এ অ্যান্ড বি হয়ে যাচ্ছে 2 and 3 রেসপেক্টিভলি। এবার ধরে নিচ্ছি হাফ টাইমটা টি, তাহলে প্রথম হাফ টাইম বি কাজ করেছে, এটা 3t, আর সেকেন্ড হাফ টাইমে বি আর এ দুজনে কাজ করেছে, এটা 2 + 3 5t।
3t আর 5t করে 80 হচ্ছে, যেটা কিনা হচ্ছে 120। তা t এর ভ্যালু হচ্ছে 15। তা টোটাল টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্কার হচ্ছে 15 into 2, দ্যাট ইজ 30 minutes। এখানে টি এর ভ্যালু চলে আসছে, আর টি মানে হাফ টাইম, তাই টোটাল টাইম হয়ে যাচ্ছে টি ইন্টু 2, দ্যাট ইজ 30 minutes। পরেরটা আরেকটা পাইপস অ্যান্ড সিস্টেমের অঙ্ক। এই কোয়েশ্চেনটা স্লাইটলি চ্যালেঞ্জিং, এটা আমি রেকমেন্ড করবো আপনারা একবার ভিডিওটা পজ করে ট্রাই আউট করুন, তারপর সলিউশনটা দেখুন। এখানে বলা হচ্ছে পাইপস বি এ অ্যান্ড বি ক্যান ফিল আ ট্যাঙ্ক ইন 15 minutes and 12 minutes রেসপেক্টিভলি, আর পাইপ সি এমটিজ দ্য ট্যাঙ্ক অ্যাট আ রেট অফ 2 liter per minute। মানে এখানে এক্স্যাক্ট ভ্যালু অফ দেয়া আছে যে পাইপ সি এর এফিসিয়েন্সিটা হচ্ছে যে 2 liter per minute ওটাকে খালি করছে। তো ইফ অল দ্য পাইপস আর ওপেন অ্যাট দ্য সেম টাইম, দেন দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড ইন 8 4/7 minutes। ফাইন্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। তাহলে এটা স্লাইটলি ট্রিকি অঙ্ক, যেখানে আমাদের এক্স্যাক্ট ভ্যালু দেওয়া থাকবে আর ক্যাপাসিটি বের করতে হবে। অনেক সময় এরকম প্রশ্ন পরীক্ষায় চলে আসে। তো এখানে আমরা দেখবো যে এলসিএম মেথড যদি অ্যাপ্লাই করি, তাহলে এ এর ভ্যালু তো 15, মানে 15 মিনিটসে এ কমপ্লিটলি ফিল করছে, বি 12 মিনিটসে ফিল করছে। এবার তিনজনে যদি একসাথে কাজ করে, সি এর এফিসিয়েন্সি নেগেটিভ হবে কারণ খালি করছে, তাহলে এ প্লাস বি মাইনাস সি হচ্ছে 8 4/7, যেটা হচ্ছে 60/7। এবার 15, 12 আর 60 এখানে নিউমারেটরদের এলসিএম নেওয়া হচ্ছে, নিউমারেটরদের এলসিএম, ডিনোমিনেটরদের এইচসিএফ। তা এইচসিএফটা এখানে 1ই থাকবে, কারণ 15-এর তলায় 1 আছে, 12-এর তলায় 1 আছে। তাহলে নিউমারেটরসদের এলসিএম নিয়ে ওখানে 60 চলে আসছে, তাহলে করেসপন্ডিং এফিসিয়েন্সিসগুলো আমরা পেয়ে যাচ্ছি। এখানে 7 যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি না 4 + 5 মাইনাস সামথিং ইকুয়ালস টু 7। তাই মাইনাস এখানে কী হচ্ছে বুঝতেই পারছেন, 2 হচ্ছে। তা 2 হয়ে যাচ্ছে সি এর ভ্যালু। তা 2 এর ভ্যালু হচ্ছে 2 liter per minute, যেটা কোয়েশ্চেনে বলা আছে। এবার টাইমটা আমরা পেয়ে যাচ্ছি, 60 হচ্ছে এফিসিয়েন্সি, 60 হচ্ছে ক্যাপাসিটি, 2 হচ্ছে এফিসিয়েন্সি, তাই 60/2 করে 30 মিনিটস পেয়ে যাচ্ছি। তাই 30 মিনিটস 2 liter per minute যদি এফিসিয়েন্সিতে খালি করে, তাহলে ক্যাপাসিটি 60 লিটার হবে, যেটা খালি হচ্ছে 30 মিনিটসে বাই দ্য পাইপ সি। তাহলে আনসার চলে আসছে 60 লিটার্স। পরে একটা মেনসুরেশনের অঙ্ক, যেখানে বলা হচ্ছে সলিড কিউবস অফ সাইড 8, 1 and 6 সেন্টিমিটার মেল্টেড টু ফর্ম আ নিউ কিউব, তো ফাইন্ড দ্য লংগেস্ট ডায়াগোনাল অফ দ্য নিউ কিউব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিউ কিউবের সাইড হচ্ছে 9 সেন্টিমিটার, তার লংগেস্ট ডায়াগোনাল হচ্ছে 9√3 সেন্টিমিটার। পরের অঙ্কটা কিসের অঙ্ক আপনারা একবার গেস করে আমাদের কমেন্টে বলুন, ভিডিওটা পজ করে। কারণ হঠাৎ করে যদি এরকম টাইপের কোয়েশ্চেন্স চলে আসে, আমরা প্রথমে একটুখানি ঘাবড়ে যাই যে এটা কোন টাইপের অঙ্ক, কিন্তু ভালো করে পড়লে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে এইচসিএফ এর অঙ্ক। তাহলে সলিউশনটা খুবই ব্রিফ, কিন্তু স্টেটমেন্টে একটু বেশি আছে, যে আপনাদের একটু ধৈর্য নিয়ে পড়তে হবে। তো বলা হচ্ছে না সেমিনার নাম্বার অফ পার্টিসিপেন্টস ইন মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, আর্টস হচ্ছে 216, 96 and 168 রেসপেক্টিভলি। তো ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ রুমস রিকোয়ার্ড ইফ ইচ রুম হ্যাজ same number of participants and no room has the participants from more than one stream seated in it। মানে কি হচ্ছে যে এক একটা রুমে এক এক টাইপেরই পার্টিসিপেন্টস থাকবে, মিক্সড আপ পার্টিসিপেন্ট থাকবে না, মানে ফিজিক্যাল এডুকেশন মিউজিক কম্বাইন্ড পার্টিসিপেন্টস থাকবে না। মানে মিউজিক রুমে শুধু মিউজিকই থাকবে, ফিজিক্যাল এডুকেশনে ফিজিক্যাল এডুকেশন পার্টিসিপেন্টসই থাকবে, আর্টস রুমে আর্টস পার্টিসিপেন্টসই থাকবে। আর নাম্বার অফ পার্টিসিপেন্টস ইন ইচ রুম সেটাও কনস্ট্যান্ট হচ্ছে, বলা গেছে সেম নাম্বার অফ পার্টিসিপেন্টস। আর এমন কোনো রুম হবে না যেখানে মোর দ্যান ওয়ান স্ট্রিমের পার্টিসিপেন্টসরা থাকবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি, যদি এই তিনটে ফিগারে আমরা যদি এইচসিএফ বের করে নিই, তাহলে হায়েস্ট কত গুণ করে স্টুডেন্ট পার্টিসিপেন্টস যদি আমরা নিই এর মধ্যে থেকে, এরা কমপ্লিটলি এক্সস্ট হয়ে যাবে। আই রিপিট, হায়েস্ট কত গুণ করে পার্টিসিপেন্টস এই তিনটে ফিগার থেকে যদি আমি বের করে নিই, এরা কমপ্লিটলি এক্সস্ট হয়ে যাবে। তাহলেই হচ্ছে এইচসিএফ বের করলাম, দ্যাট ইজ 24 দিয়ে ডিভাইড করলাম, তার নাম্বার অফ রুমস পেয়ে যাব, তিনটাকে অ্যাড করলে চলে আসছে 20। তাহলে সলিউশনটা খুব শর্ট, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা একটু দরকার, বুঝে গেলে করার কোনো প্রবলেমস নেই। হোপফুলি আপনারা এটা ভালো করে দেখে নিয়েছেন, একবার দেখে নিন। ওকে, তাহলে পরের কোয়েশ্চেনটা দেখা যাক, সেটা হচ্ছে এ কমপ্লিট আ ওয়ার্ক ইন 30 days
B is 25% more efficient than A and C is 20% more efficient than A. The work is done by B in how many days? তো এখানে A is to B is to C এর রেশিও 20 is to 25 is to 24 এসছে, তার টোটাল ওয়ার্ক আসছে 20 into 30, that is 600. টাইম টেকেন বাই B হচ্ছে 600 by 25, that is 24 days. এটা তো একটু লেন্দি হয়ে গেল, কারণ এখানে আমরা সিটাকে আননেসেসারিলি কনসিডার করছি। কোয়েশ্চেনটা পড়েই আমাদের বোঝা উচিত যে সি এর কোনো কাজ নেই এখানে। এর টোটাল টাইম বলা আছে অ্যালোন টাইম, আর বি এর এফিসিয়েন্সি আর এর এফিসিয়েন্সি রেশিও আর ইউ ক্যান সে পার্সেন্টেজ রিলেশন বলা আছে। তা সিটা আমরা যদি ইগনোরও করি এই পোর্শনটা, আমার এই কোয়েশ্চেনটা সলভ হবে। তাই দেখুন এখানে এ ইস টু বি এর টাইম রেশিও হচ্ছে 5:4। 5-এর ভ্যালু কোয়েশ্চেনে বলা আছে 30 days, 4-এর ভ্যালু হচ্ছে 24 days। খুবই শর্ট, কিন্তু এটা কোয়েশ্চেন একটু মিসলিডিং, কারণ সিকে মাঝখানে ঢোকানো হয়েছে, যেটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আমার তো বি এর টাইম চাই, আর এ আর বি এর পার্সেন্টেজ রিলেশন অলরেডি বলা আছে। পরেরটা একটা স্কোয়ার্সের অঙ্ক, যেখানে বলা হচ্ছে সাম অফ দ্য স্কোয়ার্স ইজ 2, 3, 4, 9, তাহলে অ্যাভারেজ অফ দ্য 3 নাম্বারস কত হবে? তা আমরা ধরে নিচ্ছি 2p, 3p, 4p, আমরা পি এর জায়গায় যে কোনো ভেরিয়েবলই রাখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে 29p² ইকুয়ালস টু 2349, তাহলে পি এর ভ্যালু হচ্ছে 9। এবার কনজিকিউটিভ নাম্বারসের ক্ষেত্রে মিডল নাম্বার যেটা হয় সেটাই অ্যাভারেজকে ডিনোট করে। তাহলে এখানে 3টে কনজিকিউটিভ নাম্বার ছিল, অড নাম্বারস হতে হবে অবশ্যই, মানে অড কনজিকিউটিভ নাম্বারস হতে হবে, তাহলে মিডল নাম্বারটাই হবে আমার কাছে অ্যাভারেজ, যেটা আমি এখানে লিখেছি যে অ্যাভারেজ অফ কনজিকিউটিভ অড নাম্বারস ইজ দ্য মিডল নাম্বার। ট্রেনের একটা অঙ্ক আছে আর বাসের, ট্রেন আর বাস ফেয়ারের, এটা রেশিও অঙ্ক। সেটা বলছে রেশিও অফ দ্য ট্রেন অ্যান্ড দ্য বাস ফেয়ার্স ফ্রম A to B is 3:5. If the train fare is increased by 15%, bus fare is increased by 10%, what will be the rate of new fares, ratio of the new fares of train and bus? তাহলে ইনিশিয়াল রেশিও হচ্ছে 3:5, তাহলে 15% ইনক্রিজ করার পর ভ্যালুটা চলে আসছে 115% অফ 3, আর 10% বাস ফেয়ার ইনক্রিজ করার পর ভ্যালুটা চলে আসছে 110% অফ 5, তাহলে এটাই হচ্ছে 69:110। আর এখানে ফার্দার কাটাকুটি কিছু করা যাবে না, কারণ এরা হচ্ছে রিলেটিভলি প্রায় 69 আর 110, তো এটাই হচ্ছে রেশিও অফ নিউ ট্রেন অ্যান্ড বাস ফেয়ার্স। পরেরটা একটা প্রফিট অ্যান্ড লসের কোয়েশ্চেনটা খুব সুন্দর কোয়েশ্চেন, আপনারা কাইন্ডলি একটু পজ করে ভিডিওটা নিজেরা সলভ করার চেষ্টা করুন, তারপর সলিউশনটা দেখে নেবেন। তাই দেখুন, অক্ষয় 30 আর্টিকেলস কিনেছে, সব কটারই সিপি সেম। এবারও কী করেছে, 30% মার্ক আপ করেছে, তারপর 15টা আর্টিকেল 20% ডিসকাউন্টে সেল করছে, রিমেনিং 15টা আর্টিকেল 10% ডিসকাউন্টে সেল করছে। এটা করার পর টোটাল প্রফিট গেইন করছে 630 রুপিস। তাহলে সিপি অফ ইচ আর্টিকেল কী হবে? তাহলে আমরা ধরে নিচ্ছি সিপি অফ ইচ আর্টিকেল 100, তাহলে মার্ক আপ করার পর ইচ আর্টিকেলের প্রাইস হচ্ছে 130, তাহলে ইচ অফ ফার্স্ট 15 আর্টিকেলস যেটা 20% ডিসকাউন্টে বেচা হচ্ছে সেটার ভ্যালু হচ্ছে 80% অফ 130, কারণ মার্ক প্রাইসের ওপর ডিসকাউন্টটা বসছে। তাহলে আমরা এটাকে যদি ডিটেলসে লিখি, তাহলে আমরা লিখতে পারি 130 মাইনাস 20% অফ 130, তাহলে 100% মাইনাস 20% ইন্টু 130, দ্যাট ইজ 80% অফ 130, হুজ ভ্যালু ইজ 104. SP of the remaining 15 articles, that is 90% of 130. শেষ প্রশ্নে চলে এলাম, কাইন্ডলি একবার ভিডিওটাকে পজ করে আপনারা কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করুন, তারপর আনসারটা মিলিয়ে নিন। সো এখানে বলা হচ্ছে যে অক্ষয় হ্যাজ 30 আর্টিকেলস, এক একটা আর্টিকেলকে ও সেম সিপিতে কিনেছে আর ওটাকে মার্ক আপ করছে 30%, এভরি আর্টিকেল 30% মার্ক আপ করা হচ্ছে, করে প্রথম 15টা আর্টিকেল সে 20% ইচ ডিসকাউন্ট দিচ্ছে, আর রিমেনিং 15 আর্টিকেলস 10% ডিসকাউন্ট দিচ্ছে ইচ। এই ট্রানজ্যাকশনে ওর গেন হচ্ছে 630 রুপিস। তাহলে বলুন এক একটা আর্টিকেলের সিপি কত? তাহলে এবার দেখতে পারি সিপিটাকে আমরা 100 ধরছি, তাহলে এমপিটা হয়ে যাচ্ছে 130, কারণ 30% মার্ক আপ হচ্ছে। তাহলে 15 আর্টিকেলসের এসপি হয়ে যাচ্ছে, ফার্স্ট 15 আর্টিকেল যেটা 20% ডিসকাউন্টে বেচা হচ্ছে সেটা হচ্ছে 80% অফ 130। কেন?
কারণ এটা আমরা সিম্পলিফাই করে লিখতে পারি 130 মাইনাস 20% অফ 130, তাহলে 100% মাইনাস 20% ইন্টু 130 উইচ ইজ ইকুয়ালস টু 80% ইন্টু 130, দ্যাট ইজ 104। তাহলে ফার্স্ট 15 আর্টিকেলস এক একটা 104-এ বিক্রি করা হচ্ছে। নেক্সট 15 আর্টিকেলস 10% ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, তাহলে 100% মাইনাস 10% ইন্টু 130, দ্যাট ইজ 90% অফ 130 উইচ ইজ ইকুয়ালস টু 117। তাহলে প্রথম ভ্যালুটা টোটাল এসপিটা আমরা যদি বের করি তাহলে কী হচ্ছে 221 ইন্টু 15, দেখ এলো কী করে 104 আর 117কে অ্যাড আপ করা হচ্ছে, 221 15 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে কারণ দুটোই ইকুয়াল নাম্বার অফ আর্টিকেলস 15 করে, তাহলে 3315। আর টোটাল সিপি হচ্ছে 30 ইন্টু 100, কারণ আমরা প্রথমেই ধরেছিলাম ইচ আর্টিকেলের সিপি হচ্ছে 100, 30 ইন্টু 100 হচ্ছে 3000, তার ডিফারেন্স হচ্ছে 315, তা 315-এর ভ্যালু 630, তো 1-এর ভ্যালু ₹2, তা 100-এর ভ্যালু ₹200, এরমভাবে সিপি অফ ইচ আর্টিকেল ₹200 বেরিয়ে আসছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি একটু রাশ করেছি কারণ টাইমটাও একটু বেশি যাচ্ছিলো, কারণ অনেকগুলো কোয়েশ্চেন ডিসকাশন করার দরকার ছিল। নাম্বারিংটা একটু হ্যাপাজার্ড আছে, আপনারা একটা প্যাটার্ন খুঁজে পাবেন যেটা পরে আপনারা কমেন্টে বলবেন যে নাম্বারিংয়ের প্যাটার্নটা কী হলো আর টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স কটা দেখা হলো আজকের ক্লাসে। ঠিক আছে, তাহলে আবার পরের ভিডিওর জন্য আমরা ওয়েট করব। আর ভালো থাকবেন, ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই।